This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশের বিবিধতাকে এক সূত্রে গেঁথে নিয়ে চলাই হিন্দু সমাজের বৈশিষ্ট্য। বর্ধমানের সভায় বার্তা মোহন ভাগবতের। স্বর সংঘ চালকের হিন্দুদের পাঠ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনীতির বৃত্তে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর চলছে শাসক বিরোধী চর্চা। हिंदू समाज और भारतवर्ष एक रूप है, क्योंकि वह हिंदू समाज सारे देश की विविधताओं को एक सूत्र में चलाने वाली भारतीय संस्कृति के आचरण का प्रयास करता है। ভারতবর্ষ ও হিন্দু সমাজের একটাই রূপ। এই দেশের বিবিধতাকে একত্রিত করে চলাই হিন্দু সমাজের বৈশিষ্ট্য। হিন্দু সমাজের প্রত্যেকের সঙ্গে সংঘের আত্মীয়তার সম্পর্ক। রবিবার বর্ধমানের তালিতের সভায় এই বার্তায় দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। संपूर्ण हिंदू समाज में यह आत्मीयता का, समता का, समरसता का स्वभाव, देश हित में जीने मरने का स्वभाव उत्पन्न करने की जो कार्य पद्धति है, मेथोडोलॉजी है, उसका नाम है राष्ट्रीय स्वयंसेवक संघ। संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। मन की मर्जी है तब आ सकते हैं, अगर मर्जी उखड़ गई तो आप बाहर जा सकते हैं। আরএসএস প্রধান মোহন ভাগবতের 11 দিনের বঙ্গ সফর একদিক দিয়ে বেনজির এবং তাৎপর্যপূর্ণ বটে। পর্যবেক্ষক মহলের একাংশের মতে সংগঠনের 100 বছর পূর্তির আবহে আরও বিস্তারের লক্ষ্যে এগোচ্ছে সংঘ। মূল উদ্দেশ্য হিন্দুদের ঐক্যবদ্ধ করা, যা 2026-এর নির্বাচনের প্রেক্ষাপটে এই রাজ্যে গেরুয়া শিবিরকে ডিভিডেন্ড দিতে পারে বলে মনে করছেন অনেকেই। সরসঙ্গ চালক হচ্ছেন সেরকম একজন ফ্রেন্ড, ফিলোজফার, গাইড। তিনি মাঝে মধ্যে সবাইকে এই ধরনের রাস্তা দেখান। কারো পছন্দ হলে না হলে নেয় না। আমরা এই সংস্কারে বড় হয়েছি, তো রাষ্ট্রকেও রাস্তা দেখাতে হয়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্গ চালক রাষ্ট্রকে মাঝে মধ্যে রাস্তা দেখান, সেটা গ্রহণ করা উচিত। এর দ্বারাই আমরা সমৃদ্ধশালী হয়েছি দুনিয়াতে। বিজেপি বিরোধীরা দাবি করছেন হিন্দুত্বের শান দেওয়ার কৌশলকে হাতিয়ার করেই 2026-এর বিধানসভা ভোটের ময়দানে চলতে চাইছে গেরুয়া ব্রিগেড। দেখুন, বিজেপির রাজনীতির এজেন্ডা মানে তাত্ত্বিক এজেন্ডা যদি কিছু থাকে তাহলে তা হিন্দুত্বই। বিজেপি তো ইনক্লুসিভ পলিটিক্স করে না, সবাইকে নিয়ে বিজেপি চলতে চায় না। ভারতবর্ষের যে মূল কথা বহুত্ববাদ, বিজেপি তাকে ফান্ডামেন্টালি অপোজ করে। তাত্ত্বিকভাবে বিজেপি এর প্যারাডাইম শিফট করবে কিভাবে? আরএসএস তারা হিন্দুত্বের কথা বলে। হিন্দুত্ব ইজ এ পলিটিক্যাল প্রজেক্ট, ধর্ম না। মানুষের ধর্মবিশ্বাস তো ভিন্ন রকম, যার যেরকম বিশ্বাস সে অনুযায়ী চলেন। তার সঙ্গে পলিটিক্যাল প্রজেক্ট অফ হিন্দুত্ব তার কোনো সম্পর্ক নেই। ওটা হিন্দু ধর্মের নাম ব্যবহার করে রাজনীতির সিঁড়িতে ক্ষমতায়নের প্রচেষ্টা। নির্বাচনের সাথে সংঘের প্রোগ্রামের কোনো সম্পর্ক থাকে না। আমি তার সর্বোচ্চ উদাহরণ। তার কারণ আমি যতদিন সংঘে কাজ করেছি ততদিন আমি কোনো বিজেপি অফিসে যাইনি। বিজেপি কোনো নেতার সাথে আমার ছবি দেখতে পাবেন না তৎকালীন যুগে। যখন আমার রাজনীতিক ক্ষেত্রে কাজ, তখন রাজনীতিক ক্ষেত্রে কাজ করছি, সংঘের সাথে রাজনীতি সরাসরি যোগাযোগ। সূত্রের খবর, সংগঠনের খোল নলচে বদলাতে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার ওয়ার্ড ভিত্তিক শাখা তৈরির পরিকল্পনা রয়েছে সংঘের। এক্ষেত্রে রাজনৈতিকভাবে লাভ হতে পারে বিজেপির। মহারাষ্ট্র ও হরিয়ানার উদাহরণও দিচ্ছেন কেউ কেউ। তবে সবকিছুর উত্তর দেবে সময়। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যক্ষেত্রে কেলেঙ্কারির অভিযোগে ফের সরব শুভেন্দু অধিকারী। ফার্মা ইমপেক্স সংস্থার ওষুধ বিক্রি ও উৎপাদন বন্ধের বিষয়টি সামনে রেখে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেন্দু অধিকারীর দাবি, যেভাবে গোপনে বিষয়টি করা হয়েছে তাতে স্পষ্ট এটা দুর্নীতি। সরকার কি এই নিয়ে আরো তথ্য সামনে আনবে? কারণ বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত। সরকারের মৌনতার পেছনে কোনো চক্রান্ত নেই তো, প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। বাংলার রেশন ব্যবস্থার আকাশে দুর্নীতির মেঘ কি এখনো কাটেনি? সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার সংগঠনের নেতা বিশ্বম্ভর বসুর একগুচ্ছ অভিযোগের পরে এই প্রশ্নই জোরালো হয়েছে। তার অভিযোগ, নিম্নমানের আটা বিলি করে মুনাফা লুটছেন খাদ্যমন্ত্রী থেকে বেশ কিছু অফিসার। এই ইস্যুতে ইডির তদন্তের প্রসঙ্গ পর্যন্ত তুলে এনেছেন তিনি। আর বিষয়টিকে ঘিরে ফের তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এমন অনেক সময় এক্সপায়ারি থ্রো হয়ে গেছে, সেই বাতিল হওয়া আটা মানুষের হাতে তুলে দিতে হচ্ছে।
আর মুনাফা পাচ্ছে ফ্লাওয়ার মিলার, মুনাফা পাচ্ছে খাদ্য দপ্তরের বেশ কিছু অফিসার, খাদ্যমন্ত্রী স্বয়ং। রেশন দুর্নীতিকাণ্ড প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছিল বাংলা জুড়ে। ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 15 মাস পর তিনি জামিন পেয়েছেন, কিন্তু রাজ্যে রেশন নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠা বন্ধ হয়নি। এবার তাতে অন্য মাত্রা যোগ করলেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস এমআর ডিলার সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিশ্বম্ভর বসু। সরাসরি কারো নাম করলেন না, কিন্তু রেশনে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের একাংশকে কাঠগড়ায় তুলেছেন তিনি। কোটি কোটি টাকার লেনদেন পশ্চিমবাংলা, আর সেটা প্রমাণিত, ইডি প্রমাণ করে দিয়েছে। রেশনের খাদ্যশস্য নিয়ে আমি বিশ্বম্ভর 20 কুইন্টাল বেচেছি, 30 কুইন্টাল বেচেছি, 50 কুইন্টাল বেচেছি। এরা ট্রাককে ট্রাক, ওয়াগনকে ওয়াগন এরা বেচে দিয়েছে। কোটি কোটি টাকার লেনদেন হয়েছে পশ্চিমবাংলায়, আজ সেটা প্রমাণিত, ইডি প্রমাণ করে দিয়েছে। আজকে গম নিয়ে, রেশনের গম নিয়ে, রেশনের খাদ্যশস্য নিয়ে আমি বিশ্বম্ভর বসু 20 কুইন্টাল বেচেছি, 30 কুইন্টাল বেচেছি, 50 কুইন্টাল বেচেছি। এরা ট্রাককে ট্রাক, ওয়াগনের পর ওয়াগন বেচে দিয়েছে। রেশন সংগঠনের নেতার তোপে খাদ্য দপ্তর, নাম না করে প্রাক্তন ও বর্তমান খাদ্যমন্ত্রীকে নিশানা। উনি তো অনেক কিছু দাবি করছেন, কিন্তু আমার মনে হয় যে উনি মাঝখানে দিল্লিতে গিয়েছিলেন কমিশন বাড়াবার জন্যে। আলটিমেটলি কমিশন বাড়াবার জন্যে পারেননি। ভারতবর্ষের যে রেশন দেওয়ার সূচকে আমরা কিন্তু আমাদের ডিপার্টমেন্টের সুনাম প্রচুর। রেশনের খাদ্যশস্যের উপর বাংলার কোটি কোটি মানুষ নির্ভরশীল, কিন্তু গরিবের অন্নে থাবা বসিয়েছে দুর্নীতির কারবারিরা। এই অভিযোগের তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পূর্ব মেদিনীপুরের কাঁথির সভাতে সেই বিষয়টিকেই খুঁচিয়ে দেন রেশন ডিলার সংগঠনের নেতা, যা নিয়ে আবারও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি রেশনের দোকান থেকে তৃণমূল কংগ্রেস নেতারা তোলা তোলে, এবং সেই তোলার সিস্টেম পাড়ার নেতা থেকে শুরু করে, যে রেশন দোকানে তোলা তুলছে সেখান থেকে শুরু করে একদম খাদ্যমন্ত্রী অবধি আছে। তোলা ছাড়া তো মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল সেরকম তোলা ছাড়া বাঁচতে পারে না। 2021 বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বাংলায় দুয়ারে রেশন প্রকল্প চালুর আশ্বাস দিয়েছিল শাসক দল, কিন্তু তাতে আপত্তি তোলে রেশন ডিলারদের সংগঠন, জল গড়ায় আদালত পর্যন্ত। কিন্তু সেই প্রকল্প বাতিলের দাবি এখনো উঠছে। দুয়ারে রেশন যেদিন চালু হয়েছিল বিশ্বম্ভর বসু সেদিনকে উপস্থিত ছিলেন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট, ওনার নিজের তাগিদে হয়তো বলছেন। গরিব মানুষের পেট ভরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গণবন্টন ব্যবস্থা, কিন্তু তা নিয়ে বারবার অভিযোগ উঠেছে। প্রশ্নের মুখে পড়েছে খাদ্যমন্ত্রী থেকে আধিকারিকদের ভূমিকা। আবার নিম্নমানের রেশন বন্টনের অভিযোগ রয়েছে রেশন ডিলারদের একাংশের বিরুদ্ধে। তাহলে কি প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পরেও পরিস্থিতি বদলায়নি? বন্ধ হয়নি অবৈধ কারবার? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কনিষ্ক মাইতি, দীপঙ্কর দাস ও রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। সিপিএমের জেলা কমিটি নির্বাচনে হার খোদ জেলা সম্পাদকের। আজ ভোটাভুটিতে মৃণাল চক্রবর্তীকে হারিয়ে উত্তর 24 পরগনার জেলা কমিটিতে জায়গা করে নিলেন সনদ বিশ্বাস। বারাসাতে সিপিএমের জেলা সম্মেলনে 74 জনের জেলা কমিটির নামের প্যানেল পেশ করা হয়। পরে মধ্যমগ্রামের সনদ বিশ্বাস এবং রাজারহাট নিউটাউনের সৌমেন চক্রবর্তী জেলা কমিটিতে ঢুকতে চেয়েছিলেন। ফলে রবিবার হয় ভোটাভুটি, আর সেখানে সনদ বিশ্বাস জয়ী হলেও হেরে যান সৌমেন চক্রবর্তী। এদিন জেলা কমিটি গঠন হলেও জেলা সম্পাদক ঠিক করা হয়নি। বুধবার আলিমউদ্দিন স্ট্রিটে তা ঠিক হবে নতুন জেলা সম্পাদক কে হবেন। বজবজ গুলিকাণ্ডের পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, আর এখনো অধরা এফআইআর এর নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য। বজবজে গুলি চালানোর ঘটনায় মোট 43 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। 2 দফায় মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু এখনো বেপাত্তা এফআইআর এর নাম থাকা 3 পঞ্চায়েত সদস্য। কারো বাড়িতে তালা, কারো আবার হদিশি দিতে পারছেন না পরিবারের সদস্যরা। কেন গ্রেপ্তার করা যাচ্ছে না তাদের? প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমার তো মনে হয় ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু আমাদের এখানে যে নতুন সদস্য, এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, ও কোনো জিনিসে থাকে না, উনি কারোর কথায় থাকে না, ঝগড়ায় থাকে না, কোনো জিনিসেই থাকে না। কারা ফাঁসাচ্ছে এটা তো ঠিক আমার জানা নেই যে পার্টির মধ্যে কি আছে না আছে, কিন্তু আমার যেটুকু ধারণা ওনাকে ফাঁসানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানতামই না, পুলিশ হঠাৎ করে এলো বাড়িতে, কি হয়েছে স্যার? হ্যাঁ, না ছোটোর বাড়ি কোথায়? ছোটো কে? আমার ছোটো ভাই। হ্যাঁ আসলাম। হ্যাঁ আসলাম। হ্যাঁ, ও ডাকলাম ছোটো। হ্যাঁ ছোটো ভাই, বাড়ি কোথায়? এই যে। হ্যাঁ চলুন। উপরে নিয়ে গেল, নিয়ে গিয়ে বাড়ি দেখলাম। আমরা তো জানি না ডিউটি গেছে। হ্যাঁ,
বজবজ গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং তাদের মধ্যে 3 জন পঞ্চায়েত সদস্য রয়েছে এবং এই পঞ্চায়েত সদস্যের বাড়িতে আমরা গেছিলাম, কিন্তু বাড়ির লোকেদের বক্তব্য ঘটনার পর থেকেই তারা কিন্তু পলাতক। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে প্রথম অবস্থায় 8 জন এবং গতকালকের 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এই পঞ্চায়েত সদস্যরা কেন অ্যারেস্ট হচ্ছে না সে নিয়ে উঠছে প্রশ্ন। ক্যামেরায় সুমিতের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। নদিয়ায় স্মরণ সভা ঘিরেও তৃণমূলের কোন্দল, কারণ সাংসদ মহুয়া মৈত্রের উদ্যোগে আয়োজিত প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের স্মরণ সভায় গরহাজির বিধায়কের পরিবার সহ কৃষ্ণনগর সাংগঠনিক জেলার একাধিক বিধায়ক। প্রথমে 9 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস স্মরণ সভার ডাক দেন। 16 ফেব্রুয়ারি পাল্টা স্মরণ সভার কথা জানান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। একজনের জন্য 2টি স্মরণ সভায় প্রকাশ্যে আসে শাসক দলের কোন্দল। এরপর উজ্জ্বল বিশ্বাসের ডাকা স্মরণ সভা বাতিল করে মহুয়া মৈত্রর আয়োজিত স্মরণ সভাতেই শিলমোহর দেয় রাজ্য নেতৃত্ব। তবে রবিবার তৃণমূল সাংসদের আয়োজিত স্মরণ সভায় নেতৃত্বের একাংশ গরহাজির। কন্ট্রোভার্সি করার একটা ফালতু জিনিস। আমাদের সাথে যেদিন স্মরণ সভা হয়েছিলেন সেদিন আমি পার্লামেন্টে ছিলাম, বিমলবাবুর শরীর খারাপ ছিলেন, তাপসদার শরীর খারাপ ছিলেন, সেদিন ওরা আসতে পারেনি। আজকে বিমলবাবু, তাপসদা এসছেন, সভাধিপতি এসছেন, আমার পার্লামেন্ট শেষ, আমি এসছি, দুটোই ওটা বলছেন তো পরিবার করেছিলেন, তো অবশ্যই ওখানে যারা এসছেন সেটা স্মরণ সভা, এটাও স্মরণ সভা। যেহেতু রাজনৈতিক মঞ্চ নয়, এটা স্মরণ সভা, কোনো ভুল বার্তা যাবে বিষয়টাকে নিয়ে না। আপনাদের মতো যদি একটা বিকৃত মানসিকতা নিয়ে আপনারা ভুল বার্তা দিতে চান তাহলে নিশ্চয়ই যাবে, আমাদের মনে কোনো ভুল বার্তা নেই। এর আগে স্মরণ সভা একটা হয়েছে, সেখানে আমার ডাক ছিল, আমি ডাক পাইনি, শুনেছি নাকি একটা স্মরণ সভা। আর লালদা দল মত নির্বিশেষে ঊর্ধ্বে, সকলের ঊর্ধ্বে। লালদার ব্যাপারে যদি কখনো কেউ ডাকে, কেউ যাক না যাক, তাপস্যা সেটা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘিরে রাজনৈতিক তরজা। বৈঠকে ডাকি পেলেন না বিরোধী দলের প্রতিনিধিরা। মাস্টার প্ল্যানের নামে টাকা আত্মসাতের ছক তৃণমূলের, নিশানা বিজেপি বিধায়কের। উনি আগে বিশ্বাস করুন যে মাস্টার প্ল্যান হচ্ছে, তারপর ডাকবো, পাল্টা খোঁচা দেবে। ফি বছর বন্যায় ভাসে 2 মেদিনীপুর ও হুগলির বিস্তীর্ণ জনপদ। দলমত ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ ক্ষতিগ্রস্ত হন। এবার বাংলার বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করতে 500 কোটি টাকা প্রাথমিকভাবে বরাদ্দ করেছে রাজ্য সরকার। যন্ত্রণা মুক্তির দিশা দেখছেন ওই এলাকার মানুষ। কিন্তু সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও ওরা প্রায় প্রতি বছর যে এলাকা বন্যায় বিধ্বস্ত হয়, সেই এলাকার বিজেপি বিধায়কই গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক পেলেন না। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য সরকারের বাজেটে টাকা বরাদ্দ হতেই তৎপর হয়েছে প্রশাসন। দফায় দফায় হচ্ছে বৈঠক। রবিবার স্থানীয় তৃণমূল সাংসদ দেব ও সেচমন্ত্রী মানস ভূঁইয়ার উপস্থিতিতে সাব কমিটির বৈঠক হয়। হাজির ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, জেলা শাসক, পুলিশ সুপার, কেশপুরের তৃণমূল বিধায়ক ও মন্ত্রী শিউলি সাহা। কিন্তু সেই বৈঠকে ছিলেন না কোনো বিরোধী দলের কোনো জনপ্রতিনিধি। স্থানীয় সাংসদ দেব বারবার সবাইকে নিয়ে চলার কথা বললেও বাস্তবে কিন্তু ছবিটা অন্য। আমি এই বিধানসভার বিধায়ক, বিজেপির প্রতীকে জয়লাভ করার জন্য আমাকে ডাকা হলো না। তার কারণ হচ্ছে এটাই, মাস্টার প্ল্যানের নাম করে বহু টাকা আত্মসাৎ করবে, মাটি বিক্রি করবে, বালি বিক্রি করবে। তো সেই জায়গায় এই চোরের আরেক নাম তৃণমূল মানে চোর। তো সেই জন্য ঘাটালবাসীকে বলবো, আপনারা লক্ষ্য রাখবেন, এই 500 কোটি টাকা পুরোটাই তৃণমূল কংগ্রেস খেতে চলেছে। পুরো মিদনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে, এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল। আমার মনে হয় পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে, সেটা হচ্ছে এই ঘাটালের বন্যাটাকে নিয়ন্ত্রণ করা। 6 দশক ধরে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি উঠে আসছে। অবশেষে সেই প্রকল্পে টাকা বরাদ্দ হওয়াকে স্বাগত জানিয়েছে সিপিএম, কিন্তু তারাও সেই বৈঠকে ব্রাত্য না। আমাদের তো বললাম, আমরা কাগজে পড়েছি যে একটা কি মিটিং আছে প্রশাসনিক স্তরে এবং তাদের আধিকারিক বা তাদের পদাধিকারী বা কি কমিটি আছে তারা। সরকারের প্রকল্পের দায়িত্ব আমাদের। সরকার যেটা মনে করছেন সেটাই করছি, আর আগামী দিন এই উত্তরটা আগামী দিন দিয়ে দেবে। বছরের পর বছর দুর্বিষহ জলযন্ত্রণায় কাটাতে হয় ঘাটালবাসীকে। মাস্টার প্ল্যান নিয়ে রাজনৈতিক তরজা চলছে, কিন্তু ঘাটালবাসী চাইছেন দ্রুত প্রকল্প বাস্তবায়িত হোক। অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।
জেলায় জেলায় উদ্ধার হচ্ছে একের পর এক বোমা বন্দুক, আর এর মধ্যেই কার্তুজ কাণ্ডে এবার তৃণমূল যোগ। জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং ধৃত আব্দুল সেলিম গাজীর স্ত্রীও তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। দুজনের বাড়ি আবার হাসনাবাদের মুরারিশা গ্রামে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং থেকে কুলতলি, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে বীরভূমের মারগ্রাম, রাজ্যের জেলায় জেলায় অস্ত্রের ঝনঝনানি, উদ্ধার বোমা। এসব ছবি দেখে অনেকেই বলছেন কার্যত বারুদের স্তূপে বাংলা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে কুলতলির দেউলবাড়ি এলাকায় হানা দেয় পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজনকে গ্রেফতার করলেও চম্পট দেয় বাকিরা। উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ। কুলতলিতেই জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় তাজা বোমা। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি। গোপন সূত্রে খবর পেয়ে 2 জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে 2 জনকে। এদিকে বীরভূমের মারগ্রাম থানা এলাকার তপন গ্রামে চাষের জমিতে প্লাস্টিকের বালতিতে উদ্ধার 6-7টি বোমা। বীরভূমেরই জামালপুরের একাধিক জায়গায় অভিযান চালিয়ে বোমা তৈরির প্রায় 4 কেজি মশলা উদ্ধার করেছে পুলিশ। পাশের জেলা মুর্শিদাবাদে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। শামশেরগঞ্জ থেকে পুলিশের জালে ঝাড়খণ্ডের যুবক ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড কার্তুজ। জেলায় জেলায় অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ। আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা অধ্যক্ষ মনে করি এটা পুলিশের ব্যর্থতা যে তারা এই যে আমাদের এত আগ্নেয়াস্ত্র ঢুকে গেল কি করে, এটা তাদের দেখা উচিত। কোন রাজ্য থেকে আসছে, কিভাবে আছে, এটা তদন্ত করে দেখা অনেক আগে উচিত ছিল। যারা ধরা পড়লেন, কেন ধরা পড়লেন? কারণ তৃণমূলের 2 গোষ্ঠীতে লড়াই হচ্ছে, তাহলে কেউ ধরা পড়তেন না। যারা ধরা পড়লেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূল মানে বেআইনি কারবারের ব্যবস্থা। তারা তাদের বৈধ ব্যবসার আড়ালে তাদের মধ্যে কোনো একটা চক্র এই অবৈধ অস্ত্র, অবৈধ কার্তুজ দুষ্কৃতীদের জন্য পাচার করছে। এটা কে ধরেছে? পুলিশ ধরেছে। কে ধরেছে? গোয়েন্দারা জানতে পেরেছেন। অ্যাকশন কে নিয়েছে? পুলিশ। তল্লাশি কে করেছে? পুলিশ। অ্যারেস্ট কে করেছে? পুলিশ। ফলে এটা একটা অপরাধের চক্র, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটা করেছে। রাজ্যের দিকে দিকে যখন মুড়িমুড়কির মতো বোমা বন্দুক উদ্ধার হচ্ছে, তখন জীবনতলায় কার্তুজ উদ্ধারে তৃণমূলের যোগ সামনে এলো। জীবনতলা থেকে ধৃত আসিফ ইকবাল গাজী ও আব্দুল সেলিম গাজী দুজনেই তৃণমূল কর্মী বলে পরিচিত। তৃণমূল তো করছে এই অবৈধ অস্ত্রের ব্যবসা, তৃণমূলের দ্বারাই গোটা রাজ্য জুড়ে পরিচালিত হচ্ছে। অবৈধ বোম, অবৈধ গুলি, নচেত একজন মুখ্যমন্ত্রী বলার পর, যিনি স্বয়ং পুলিশ মন্ত্রী, তিনি বলার পরেও যদি অবৈধ অস্ত্র উদ্ধার না হয়, এর মানেটা কি? পুলিশ জানে না এরকম তো হতে পারে না। পুলিশ সব জানে কোথায় কি হচ্ছে। হাসনাবাদের বাসিন্দা আসিফ মুরারিশাহ পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য এবং আব্দুলের স্ত্রীও ওই পঞ্চায়েতেরই প্রাক্তন তৃণমূল সদস্য। বসিরহাটের প্রয়াত তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলামের সঙ্গেও ছবি রয়েছে ধৃত আব্দুলের। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, 2 জন আগে তাঁদের দলে থাকলেও পরে বিজেপিতে যোগ দেয়। 2021 সালে প্রকাশ্য পতাকা ধরে বিজেপির দলে ওরা জয়েন করেছিল। তৃণমূল ছেড়ে ওরা বিজেপিতে জয়েন করে এবং তৃণমূলের সঙ্গে ওদের তো কোনো সম্পর্ক নেই, কোনো লিডারের সঙ্গে কোনো যোগাযোগ, কোনো সম্পর্ক ওদের নেই। ইট বালি সরবরাহ নিয়ে বুধবার তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজিতে রণক্ষেত্র হয়ে ওঠে বজবজের শিল্প তালুক এলাকা। সেই ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হলো 10। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।